নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আপনারা জানেন যে তৃণমূলের 20 জন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, শাওনি সহ তারা ওম বিড়লার সাথে দেখা করে আলাদা ব্লক প্রথমে বলেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল যে ধারা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যে অংশে বিলং করেন, তাদের আপত্তির চিঠি পাওয়ার পরে তারা ঘোষণা করেন রবিবার দিন রাত্রিরে তারা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে মার্চ করে যাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম এই এনসিপিআই, যে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তারা কোনো রাজ্য পার্টিও নয়, তারা কেন্দ্রীয় পার্টিও নয়, এবং এইভাবে আদৌ মার্চ করতে পারে? তাহলে এই 20 জন সাংসদের কি ভবিষ্যৎ হবে? আইন কি বলছে? মূলত এবার লড়াই হবে আইনগত। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 21শে জুলাইয়ের আগেই আমরা এই পার্টির সাথে মার্চ করেছি, এবার আমরা তৃণমূলের সিম্বল চাইবো, তৃণমূল পার্টির নাম চাইবো। উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের খবর হচ্ছে তারা তাদের পার্টি সিম্বল, তারা তাদের পার্টি ফান্ড, তারা তাদের পার্টির নাম বাঁচিয়ে নেওয়ার পরেই এবং সেই প্রক্রিয়ায় তারা চলে গেছেন। যেহেতু পার্টি তাদের হাতে, তারা আইনগত প্রক্রিয়া নেবেন এই সাংসদদের। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিরোধী দলটা তৈরি করেছেন, দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের ব্যাপারে, এই ব্যাপারে আমরা কথা বলবো বর্ষিয়ান আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর কাছে। অরুণাংশুদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার অরুণাংশুদা। খুব সরাসরি চলে যাবো আপনার কাছে। এই যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং এখনো করেন, তার সাথে দীর্ঘ দিনের আপনি আইনজীবী। আপনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে মামলায় হারিয়েছেন, আপনি অভিজিৎ গাঙ্গুলির সাথে সমানে সমানে তর্ক করে লড়াই করেছেন এবং কৌশিক চন্দ্রের কথা মানেননি বলে 3 দিনের জেলও গেছেন, কিন্তু আপনি মাথা নিচু করেন না এবং আপনি আইনের অনুপজ্ঞটা জানেন। এই যেভাবে এই মার্জার বলে চালানো হচ্ছে এবং যেভাবে আইনগত প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, কোন জায়গায় ঠিক জিনিসটা দাঁড়াচ্ছে? আদৌ এদের সাংসদ পদ বাঁচবে? আইনটা কি বলছে সাধারণ মানুষের, যাতে আমার দর্শকরা বুঝতে পারে, আপনি যদি ডিটেলে বলতেন। শোনো, একটা কথা হচ্ছে যে এরা তো বেসিক্যালি মানে কিছু অশিক্ষিত লোকেদের কম্বিনেশন। এই যে এদের অ্যাকচুয়ালি এরা অলরেডি অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে পড়ে গেছে 20 জন। তার কারণ হচ্ছে 10 শিডিউলে এই যে একটা, যেটাকে সুপ্রিম কোর্ট বলেছে একটা অপরাধ, একটা সিন, একটা পাপ, এই দল বদল করা, এইটা একটা পাপ। এবং সেই কারণে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কোনো রাজনৈতিক দল মার্জ করতে, দুটো জিনিস হয়েছে। কোথাও 10 শিডিউলে 2/3 মেজরিটি, 1/3 মেজরিটি, 3/4 মেজরিটির গল্প নেই। যেটা আছে, যদি কেউ ভলেন্টারিলি তার মেম্বারশিপ পেরেন্ট বা রাজনৈতিক দলের থেকে পদত্যাগ করে, তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এক সুপ্রিম কোর্টের যে রায়, কনস্টিটিউশন বেঞ্চের রায়, সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র, সেখানে পরিষ্কার বলা আছে, যে ডিস্টিংগুইশ করে দেওয়া আছে যে একটা হচ্ছে রাজনৈতিক দল আর একটা হচ্ছে লেজিসলেটিভ দল। রাজনৈতিক দল ঠিক করে দেবে কে লিডার অফ দ্য অপোজিশন হবে, কে হুইপ হবে। এবং এই যে 10 শিডিউলের 1A এবং 2(1) এবং সাবক্লজ এ বলা আছে যে আমি যদি ভলেন্টারিলি কোনো দলে আমি ছেড়ে দিই, এখানে দেখা যাচ্ছে কোনো দল এরা ফরমেশন করেনি। মার্জার করতে পারে একটা রাজনৈতিক দল, মার্জার করলেও যদি কোনো রাজনৈতিক দলই মার্জ করতে পারে, পলিটিক্যাল পার্টি। এখানে আমি যে 10 শিডিউলের যেটা আছে, সেখানে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে, আমি পড়ে শোনাচ্ছি। ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন subject to the provisions of such and such. A1, if he has voluntarily given up his membership of such political party, or if he votes or abstains from voting in such house. তা অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল পার্টি থেকে যখনই এরা বলছে যে আমরা নতুন পার্টিতে মার্জ করছি, মার্জটা কে করলো? এখন তো কোনো রাজনৈতিক দলই গঠন হয়নি। মার্জটা কে করলো? আর মার্জিং করলে
যারা যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু ডিফেকশন হবে না। সুপ্রিম কোর্ট বলেছে যে কনস্টিটিউশন বেঞ্চ যে 10 শিডিউল বলছে যে, আমি পড়ে যাচ্ছি সুপ্রিম কোর্টের অর্ডারটা, হ্যাঁ পড়ুন। প্যারাগ্রাফ 167, the 10th schedule penalizes defection by disqualifying any member of the house who is found to have indulged in prohibited act. Para 2 by 1 by A stipulates that a member of a house belonging to a political party shall be disqualified for being a member of the house if they have voluntarily given up their membership of such political party. Para 2 1B provides that a member shall be disqualified if they vote or abstain. অর্থাৎ apparently they have given voluntarily their membership. আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে তারা অলরেডি ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়ে গেছে অ্যাজ পার 10 শিডিউল। কারণ তারা কোনো রাজনৈতিক দল করেনি। রাজনৈতিক দল ক্যান মার্জ উইথ অ্যান পলিটিক্যাল পার্টি। আসলে এরা গুলিয়ে ফেলেছে দুটো জিনিসে। এটা লেখাপড়া নেই, শিক্ষিত তো অশিক্ষিত তো বেসিক্যালি, যে একটা দল আর একটা লেজিসলেটিভ আলাদা। একটা পার্টির কনস্টিটিউশন আছে, সেই পার্টির মেম্বারশিপ আছে, সেই পার্টির ইলেক্টেড বডি আছে, কেউ প্রেসিডেন্ট, কেউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কেউ ট্রেজারার, কেউ সেক্রেটারি, তারা হচ্ছে পার্টি। এবারে তারা 10টা লোককে এমএলএ এমপি করলো, এমএলএ এমপিরা পার্টি নয়। এমএলএ এমপিরা পার্টি হবে কি করে? এমএলএ থেকে মেম্বারশিপ, তারা মেম্বারশিপ নিতে পারে। 60 জন তো একটা পলিটিক্যাল পার্টির সদস্য হতে পারে না। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে 20 জন এমপি, 20 জন এমপি তো একটা বিরাট পলিটিক্যাল পার্টির একটা ক্ষুদ্রতম অংশ। হাউ দে ক্যান ডিসাইড দি ফেট অফ এ পলিটিক্যাল পার্টি? এবং সুপ্রিম কোর্ট প্যারা 130-তে পরিষ্কার ভাষায় বলেছে যে, আমি পড়ে শোনাচ্ছি যে 130-তে, the speaker must recognize the whip and the leaders who are duly authorized by the political party with reference to the provision of the party constitution after conducting an inquiry in this regard and in keeping with the principle discussed in the judgment. অর্থাৎ পলিটিক্যাল পার্টি যদি ঠিক করে থাকে যে এই লোকটি কল্যাণ ব্যানার্জি চিফ হুইপ অর, তাহলে স্পিকার সেইটা তাকে করবে। সংবিধানে কোথাও বলা নেই যে লেজিসলেটিভ পার্টি তারা ডিসাইড করবে কে লিডার অফ দ্য অপোজিশন হবে। Such concept is alien to the constitutional provision as contained in the 10th schedule. 10th schedule amendment করা হয়েছে। এই যে মানে পাপ, সুপ্রিম কোর্ট বলছে যে, আমি পড়ে শোনাচ্ছি, সুপ্রিম কোর্ট বলছে যে 164 প্যারাগ্রাফে যে when the conduct prohibited under the 10th schedule is committed, there is only one political party, as discussed in the preceding segment of this judgment. The necessities the speaker prima facie determine who the political party was at the time of the act, which is alleged to attract the position of the 10th schedule. The decision of the speaker that a member of the house is disqualified for voluntarily giving up membership of the political party would only disqualify them from the house. অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এরা ভলেন্টারিলি গিভ আপ করেছে। ভলেন্টারিলি, এরা তার মানে ভলেন্টারিলি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছে। তৃণমূলের মেম্বার নয় এরা। তাহলে তো এদের তো অটোমেটিক ডিসকোয়ালিফাই। তাহলে ওম বিড়লার বাড়িতে হলোটা, তাহলে ওম বিড়লার বাড়িতে অটোমেটিক ডিসকোয়ালিফিকেশন হয় না, ডিসকোয়ালিফিকেশন প্রসিডিংস করতে হবে, স্পিকারের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। ওম বিড়লার বাড়িতে দেখা করে দিয়েছে। ওম বিড়লা তো কনস্টিটিউশনাল এক্সপার্ট নয়।
ওম বিড়লা তো একটা পলিটিক্যাল এমপি থেকে স্পিকার হয়েছে, কিন্তু যেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের জাজমেন্ট যেটা হয়েছে এবং 10 শিডিউলে যেটা বলা আছে যে যদি তুমি ভলেন্টারিলি গিভ আপ, আমি দুটো প্রশ্ন, এখন পর্যন্ত কি সুদীপ অ্যান্ড কং গ্যাং ওরা কোনো পলিটিক্যাল পার্টি করেছে? করেনি। মার্চটা না, কে করলো? মার্চটা কিসের হলো? এইটাই তো বুঝতে পারছি না, এটাই এটা লোকে না, বুঝতে পারছে না। ওরকম শুধু একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করি। প্রথমে বলা হচ্ছিল টু থার্ড, এই টু থার্ড এর কনসেপ্ট এসেছিল যেহেতু আম আদমি পার্টির কিছু রাজ্যসভার এমপি সরাসরি বিজেপিতে জয়েন করেছিল। এইটা তাহলে আম আদমি পার্টির ওই রাজ্যসভার এই রাঘব চাড্ডা এন্ড আদার্স কি করে তাহলে জয়েন করলো? না, তারা তো টু থার্ড, তারা তো জয়েন করেছে বিজেপিতে। আচ্ছা, এরাও কি তাহলে বিজেপিতে জয়েন করতে পারতো? বিজেপিতে জয়েন কি করে করবে বিজেপিতে? রাঘব চাড্ডার কেসটা কি সুপ্রিম কোর্টে গেছে? রাঘব চাড্ডা আচ্ছা তো বিজেপিতে জয়েন করেছে, টু থার্ড আচ্ছা মেজরিটি বলে কিছু নয়। এবার রাঘব চাড্ডাও যদি আম আদমি পার্টিতে গিভ আপ করে থাকে, 10 শিডিউলে যেটা মনু সিংভি সকালবেলা পরশু দিন কাল না কবে পেন্সিল 10 শিডিউলে টু থার্ড মেজরিটির কথা বলা নেই না, কোথাও। রাঘব চাড্ডাদের এবার দল থেকে বহিষ্কার করলে সে একজোট হয়ে গেল, জয়েন করলো, সেটা আলাদা কথা। সেটা আলাদা কথা। দল থেকে বহিষ্কার গিভ আপ করলো না তো, দুটো আর মমতা ব্যানার্জি এদের কাউ তো তাড়াই নিত, ওই না। জন্যই মমতা তাড়াচ্ছে না কাউকে। আমি তৃণমূল লিডারশিপের সাথে কথা বলেছিলাম যে কেন ব্যবস্থা নিচ্ছে না, তারা বলছে না আমরা দেখতে চাই কতদূরে যায়। আমরা যে চিঠিটা ইনফ্যাক্ট অভিষেক মনু সিংভি, মানেকা গুরুস্বামী এবং কপিল সিব্বল তিনজনে মিলে জয়েন্টলি যে চিঠিটা লিখেছে সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সই হয়ে আপনার ওই আমাদের কীর্তি আজাদ আর সাগরিকা ঘোষ জমা দিয়েছিল। সেই চিঠিটা পাওয়ার পরেই এদের যে মোশন ছিল যে আমরাই আসল তৃণমূল, সেখান থেকে ব্যাক আউট করে যায়, করে গিয়ে হঠাৎ এনসিপিআই ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে চলে গেলাম। এবং আমি একটা আশ্চর্য জিনিস অরুণাংশুদা, এই ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া তাদের লোকেরা জানেই না যে এরা জয়েন করলো, এটাই বা হলো কি করে, আমার এটাও মাথায় ঢুকছে না। আমি যদি ধরে নিই, প্রথম কথা হচ্ছে আমি যদি ধরে নিই যে তারা ন্যাশনাল বলে একটা পার্টি আছে, আমি ধরে নিই ফর জাস্ট ফর আর্গুমেন্টসে যে একটা পার্টি আছে, একটা টেবিল, একটা চেয়ার, একটা পার্টি, আমি ধরে নিচ্ছি আছে পার্টি আছে। আছে। প্রশ্ন হচ্ছে পার্টি যদি থাকে তাহলে তাতে কে জয়েন করছে, মার্জিংটা কে করছে? এই 20 জন এমপি। না, একটা বিজেপি, ধরো বিজেপি থেকে 20 জন এমপি চলে গেল, তাহলে কি বিজেপি পার্টির কনস্টিটিউশনটা চলে গেল? না বিজেপি পার্টির কনস্টিটিউশনটা ইলেক্টেড গভর্নমেন্টগুলো চলে গেল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট না যেগুলো না সেক্রেটারি বা অল ফ্রন্টাল অর্গানি চলে গেল। না তাহলে এরা যেটা কনফিউজ করে ফেলেছে পার্টি আর লেজিসলেটিভ পার্টি। সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে যে লেজিসলেটিভ পার্টি ক্যান নট অ্যাপয়েন্ট লিডার অফ দ্য অপোজিশন অর হুইপ, অনলি পলিটিক্যাল পার্টি ক্যান। তার মানে আমি একটা একটা করে আসি। তার মানে সুপ্রিম কোর্টের এই যে সুদীপ ব্যানার্জিরা বলছে আমরা তো সবাই জয়েন করেছি, এরপরে আসল তৃণমূল দাবি করব, এসব হাওয়ায় কথা। এই যে টিভি চ্যানেলগুলো সারাক্ষণ দেখাচ্ছে আর খবরের কাগজে লিখছে কতগুলো মূর্খ, এবং তারা কেউ প্রশ্নও করছে না, কেন বলুন তো এই মূর্খামিটা কেন? কারণ হচ্ছে, কারণটা খুব স্বাভাবিক। একজন দেখলাম বিরাট পণ্ডিত নাকি বলছে যে পার্লামেন্টের ব্যাপারটা এখানে অ্যাপ্লিকেবল নয়। সে ভদ্রলোক জানেই না যে 10 শিডিউলটা, সংবিধানের 10 শিডিউলটা অ্যাপ্লিকেবল টু এন্টায়ার ইন্ডিয়া। 10 শিডিউলে যে ডিসকোয়ালিফিকেশন বলেছে সেখানে কি লোকসভা আর অ্যাসেম্বলি আর রাজ্যসভা আলাদা করে কোথাও বলা আছে? তার মানে আপনার মতে এই যে 20 জন, তার মধ্যে 19 জন সই করেছেন, অর্চনা ব্যানার্জি বিদেশে, তিনি ফিরে এসে আসবেন। তার মানে তারা যদি স্পিকারের কাছে তৃণমূল থেকে অফিসিয়ালি অভিযোগ জানানো হয়, তার মানে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে নাকি? এটা শোনো, এই এক গর্ধব একটা চ্যানেলে বললো যে এইটা এই যে ওয়েস্ট বেঙ্গলে ঋতব্রত এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। গর্ধবটা 10 শিডিউলের প্রথম দুটো লাইনে বলা আছে, আমি পড়ে যাচ্ছি। হাউস in the schedule unless context otherwise require a house quote unquote means the house of parliament
or the legislative assembly, or the case may be either house of the legislature of a state. অর্থাৎ 10 শিডিউল ঋতব্রত অ্যান্ড কোম্পানি যদি বলে আমরা তৃণমূলে নেই, তাহলে কিন্তু ওদের ডিসকোয়ালিফিকেশন হবে। ওই জন্যই ওরা কিছু বলছে না। একদম। 2 নম্বর হচ্ছে যে তুমি তো এরা কনফিউজ করে ফেলেছে, একটা ইলেকশন কমিশন সে ঠিক করবে সিম্বল, স্পিকার নয়। 1 2 হচ্ছে তোমার দেখাতে হবে যে তুমি পলিটিক্যাল পার্টি, লেজিসলেটিভ পার্টি আর পলিটিক্যাল পার্টি আলাদা। পলিটিক্যাল পার্টি 20 জন এমপি দিয়ে পলিটিক্যাল পার্টি হয় না। একটা পলিটিক্যাল পার্টি কি নির্ভর করে কটা তার এমপি আর কটা তার এমনও তো তৃণমূলের যখন একটা মাত্র এমপি ছিল তখন কি তৃণমূল পার্টিটা ছিল না? হ্যাঁ ছিল। বা তৃণমূলের একটা বারুইপুরে শোভন দেবের আগে তো তৃণমূল পার্টিটা ফরমেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একটা অন্য প্রশ্ন এই মর্মে করছি, কিন্তু ভূপেন্দ্র যাদব একটা সিনিয়র মিনিস্টার, তার বাড়িতে একাধিকবার বৈঠক করলো, অমিত শাহর সাথে গিয়ে দেখা করলো সুদীপ বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি, এবং শুভেন্দু অধিকারী বারবার উপস্থিত থাকলেন। এরা কি তাহলে কেউ আইন কানুন জানে না, এই যে ভেঙে বেরিয়ে এলো, নাকি এদের আইনি পরামর্শদাতারা ভুল বুঝিয়েছে? শোনেন, আইন জানে না তা নয়। এবারে মামলা হবে, 3 বছর হবে, 4 বছর হবে, ততদিনে ওদের পারপাসটা সার্ভ। বিজেপির ফাঁদে এই লোকগুলো পড়েছে। 1 নম্বর, ডেফিনেটলি বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, তারা তার অপোনেন্টকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। তোর শত্রু আমার মিত্র, এই কনসেপ্টে বিজেপি যে আজকে যদি ধর ফর এক্সাম্পল এদের যদি মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যায়, বিজেপির কিছু যায় আসবে না। বিজেপির সামনে যে বিলগুলো আছে ডিলিমিটেশন যদি এদেরকে দিয়ে পাস যায় আলাদা কথা, ততদিনে হতে এবার কোশ্চেন হচ্ছে এরা যদি আজকে ডিলিমিটেড হয়, যদি ইলেকশন হয়, বিজেপি 20টা সিট পাবে অথবা 15টা পাবে, তাতে তো এদের কোনো লাভ নেই। কিন্তু বিজেপির তো নেয়নি ওদেরকে। ওরা যে পার্টিতে গেল তার তো একটা এমএলএ এমপি নেই, একটা পঞ্চায়েত মেম্বার নেই। এইটাই জিজ্ঞেস করছি, যে দলে গেল তার কোনো প্রতিনিধি নেই, তার বলছে যে রেজিস্টার্ড পার্টি, কিন্তু সেটা বলছে রেজিস্ট্রেশনের তো একটা টাইম পিরিয়ড থাকে, রিনিউ করতে হয়, রিনিউয়াল হয়নি বলে শোনা যাচ্ছে। তাহলে সেই পার্টিটার লোকেরা এখনো অবধি যা তথ্য প্রমাণ, যদি আদালতে তো যাবে, সুদীপ ব্যানার্জিরাও বলছে আদালতে যাবে, আমরা দাবি করবো, এরা সবাই বলছে আদালতে যাবে। এখন সেই পার্টিটা যার কোনো লেজিসলেশন নেই, যার কোনো এমএলএ নেই, এমপি নেই, তাদের মধ্যে কি মার্চ করতে পারে এইরকম? আচ্ছা, আমি একটা কোশ্চেন উত্তর দিচ্ছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন কোন পার্টিতে? ওই বলছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। তার মানে তৃণমূলের নেই না। তাহলে আজকে কি তৃণমূল পার্টিকে বিজেপি এসে বলতে পারে যে আমাকে এই সিম্বলটা দাও, বা আম আদমি পার্টি বলতে পারে, বা সিপিএম বলতে পারে? তার মানে ওরা নিজেদের কবরটা নিজেরা অলরেডি খুলে বসে আছে। আজকে প্রথম কথা হচ্ছে ন্যাশনাল পার্টি যে পার্টিতে গেছে, সেই পার্টিটাতে তো একখানা পঞ্চায়েত মেম্বার নেই। আর মার্জ করতে পারে তো পলিটিক্যাল পার্টি মার্জ করতে পারে, এটা তো পলিটিক্যাল পার্টিই নেই। একটা মার্জটা কে করতে পারে? পলিটিক্যাল পার্টি। এদের কি সুদীপের নেতৃত্বে বা কাকলির নেতৃত্বে কোনো পলিটিক্যাল পার্টি ফরমেশন হয়েছে? না, হলো না, হয়নি বলেই ওরা ওইখানে গেছে, বলছে ওই পার্টিটাই আমরা। আরে ভাই, মার্জটা করলো কি করে? তাহলে ওই পার্টি মেম্বারশিপ নিতে হয়েছে। হ্যাঁ, নিয়েছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে নিয়েছে, যদিও পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি বলছে যে আমরা জানি না। আরে ভাই শোনো, আমি ধরে নিচ্ছি নিয়েছে নয়, ইন্ডিভিজুয়ালি নিতে হয়েছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। সুদীপ দেব মেম্বার অফ এনসিআই, ইন্ডিভিজুয়ালি তৃণমূলের পদ ছেড়েছে, মানে ডিসকোয়ালিফাই হয়ে। তার মানে এদের কপালে শনি নাচছে বলে, যে কারণে তৃণমূলের একটা সেকশন ভাবছে যে পথ চলে যাবে, এখনো 3 বছর আছে অরুণাংশুদা, যে এদের আবার অনেকে ব্যাক করে চলে আসতে পারে, এমপিসি চলে যাবে এই ভয়, এরম কি সম্ভাবনা আছে? চলে যাবে এই ভয়টা আছে? চলে গেছে, যাবে নয়, চলে গেছে, যাবে না। যদি ফিরে আসে তৃণমূল কমপ্লেন না আসবে,
আরে ফিরে ওরা তো গিভ আপ করেছে, ওরা তো 20 জন সই করে জমা দিয়েছে স্পিকারের কাছে। ওরা তো স্পিকারের কাছে 20 জন সই করে জমা দিয়েছে যে আমরা না এই পার্টির মেম্বার এনসিপিআই। নিশ্চয়ই ওখানে গর্ধবগুলো লিখেছে, মার্চ করেছে। হ্যাঁ, আমার এবার আমার প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তটা কে নেবে, স্পিকার নেবে না সুপ্রিম কোর্ট নেবে? স্পিকার যদি 2 নম্বরই স্পিকার, তো স্পিকার যা করার করবে, তার সুপ্রিম কোর্ট যাবে, হাইকোর্টে যাবে। তা গেলে তো এটা তো খুব পরিষ্কার, মানে মামলা তো বেশি দিন ঝোলারও কথা থাকবে না। আরে আমি তা বলছি না, এদের তো 3 বছর রয়েছে। হ্যাঁ এখন যদি এরা ইলেকশনে লড়তে যায়, এরা গোহারান হারবে, এবং সবগুলো হুম কনস্টিটিউয়েন্সিতে এরা হেরেছে, রাইট? হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে 3 বছর পর এরা কোন পার্টির টিকিটে করবে? এনসিপিআই টিকিটে। না, আমার তুমি কথা হচ্ছে এদের না, না, মেম্বারশিপ 1 বছরের মধ্যে, তার মানে আমি একটাই প্রশ্ন, ওর তো একটাই হ্যাঁ, প্রশ্ন, এদের হ্যাঁ, মেম্বারশিপ তার মানে ঠিক মতো মামলা হলে 6 মাসের মধ্যেও তো খারিজ হয়ে যেতে পারে এমপিসি। হ্যাঁ, হ্যাঁ, শোনো, হ্যাঁ, এক্স্যাক্টলি, যে তাড়াতাড়ি হয়তো খারিজ সেটাই হবে। আমি বলছি। শোনো, এই যে 10 শিডিউলে বলেছে যে মার্জিংটা কিভাবে হবে, 10 শিডিউলে দলের যেটা সাথে বলে, দলের মার্জিন। দলের সাথে দলের মার্জিন, এবং এখানে আমি বলছি ডিসকোয়ালিফিকেশন কি কি ক্ষেত্রে আছে বলে দিচ্ছি। একটা হচ্ছে যদি এগেইনস্টে ভোট দেয়, হ্যাঁ, আচ্ছা, nominated member shall deemed to be below, আচ্ছা, all elected member of the house who has been elected as otherwise than as a candidate set up by any political party shall be disqualified for being a member of the house if he joins any political party after such election. আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে ধরো তুমি মার্চ করলে কিন্তু ধরো আমি গেলাম না মার্জিং এ, আমি ডিসকোয়ালিফাইড হব না, রাইট? এবার হ্যাঁ এরা তো অলরেডি চিঠি দিয়ে বসে আছে যে আমরা এটা করতে যাচ্ছি, আমরা এটাকে করেছি, তোমার কি বলো এটাকে, আমরা মার্চ ওই করেছি। পার্টি মার্চ করেছি। মার্চটা কে করলো? মার্চটা করে কখন? পলিটিক্যাল পার্টি মার্চ করতে পারে, বুঝতে পারি, তার মানে এরা জেনে বুঝে বা না বুঝে নিজেদের না কবর বুঝে নিজেরা খুঁড়েছে। হ্যাঁ, নিজেরা খুলেছে। হ্যাঁ, এইবার বিধায়ক দলের ব্যাপারে আছে, এই যে ঋতব্রত যাকে দল থেকে হুম, এক্সপেল করলো, হুম, তাকেই আবার লিডার অফ অপোজিশনটা ঠিক করে পার্টি। সেই ক্ষেত্রে ঋতব্রতকে কি করে স্পিকার ডাকলেন, এবং এই যে মামলাটা বেআইনি, হয়েছে, তা এই বেআইনি। মামলাটাও হারবে তাহলে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, কিন্তু এই অবশ্যই। দলটা, এই বিধায়ক দল বলছে যে আমরা কিন্তু এনসিপিআই তে যাইনি। কেন বলছে? আমরা তৃণমূলেই আছি। এরা কি চালাক বেশি? এরা যদি তৃণমূলে, শোনো, এখন আস্তে আস্তে তো জিনিসটা বেরোচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এরা তৃণমূলে যেই মুহূর্তে এরা বলবে যে আমরা এনসিপিআই এ গেছি, ওরা তো কোনো রাজনৈতিক দল করেনি, না। ওরা তো ইলেক্ট করেছে লেজিসলেটিভ, ইয়ে হ্যাঁ লেজিসলেটিভ হ্যাঁ হ্যাঁ পলিটিক্যাল লেজিসলেটিভ পার্টি। হ্যাঁ লেজিসলেটিভ পার্টি তো আর পলিটিক্যাল পার্টি নয়। না। তাহলে স্পিকার লেজিসলেটিভ পার্টিকে যে ইলেক্টেড তাকে লিডার অফ দ্য অপোজিশন করেছে, হ্যাঁ, and such order is contrary to the law laid down by the Subhas Desai versus State of Maharashtra. ওটাই লাস্ট। ওটাই লাস্ট। ওখানেই বলেছে যে যদি পলিটিক্যাল পার্টি আলাদা, লেজিসলেটিভ পার্টি আলাদা, লেজিসলেটিভ পার্টি ক্যানট অ্যাপয়েন্ট হুইপ অর লেটার অফ লিডার অফ দ্য অপোজিশন। তার মানে আমি একটা কথা, সোজা কথা যে বলি, এই যে বিজেপির পেছন থেকে ব্যাকিং এ বিধায়ক দলের সংখ্যা বেরিয়ে গেল, বেরিয়ে গেল, সেগুলো স্পিকার কতটা বাদ দেবে না দেবে, কিন্তু আইনের চোখে দুটোই হচ্ছে এদের পথ চলে যাওয়ার পক্ষে যথেষ্ট, তাই তো দাঁড়ায়। শোনো, প্রথম কথা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, যেটা 3টাকে সরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এরা বিজেপি তো বেনিফিশিয়ার। এখানে সবচেয়ে যদি বলতে পারো কে বেনিফিটেড হয়েছে, দ্যাট ইজ বিজেপি। কারণ বিজেপি যেটা করলো, বিজেপির গায়ে কোনো কালি লাগলো না।
ভূপেন্দ্র যাদবের কাছে গেছে, ডিনার খেয়েছে কি লাঞ্চ করেছে কি টাকা পেয়েছে কি না পেয়েছে, ইটস ইমেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে যে 20 জন সাংসদ এরা ত্রিশঙ্কুর অবস্থায় ঝুলছে, যে যাদেরকে এবারে বিজেপির কোনো ইস্যুতে সাপোর্ট করা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ না তারা ডিসকোয়ালিফাইড হচ্ছে। সুতরাং বিজেপি তো না, কিন্তু বিজেপি তো নেয়নি এদেরকে। তার মানে এরা এরা বিজেপিকে সংসদে ভোট করতে পারে হুইপ অমান্য করে? না না, যদি হুইপ অমান্য করে যাবে, এরা যদি হুইপ দেয় বিজেপিকে ভোট দিলে যায়, এরা তাহলে নেই বিজেপি, এরা এমনিতে ডিসকোয়ালিফাইড, দুবার না তো মরে না একটা। তাহলেও আমি তর্কের খাতিরে বলছি, ধরুন কল্যাণ ব্যানার্জিরা বিলের এগেনস্টে ভোট দেওয়ার জন্য হুইপ দিল, পার্টি হুইপ দিল, তাই এরা তো উল্টো দিকে দেবে, তখনই তো এদের চলে যাওয়ার কথা। এখন যেটা সিচুয়েশন ওই স্টেজটা নেই, এখন যে সিচুয়েশনটা হয়েছে তাতে ওই হুইপ দেওয়ার পর্যন্ত যেতে হবে, তার আগেই ওরা ইয়েটাকে থামিয়েছে ব্রেক করে, যেই যে লাইনটা আছে ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন হেডিং, এটা হচ্ছে 2 সেন্সে 2 দি প্রভিশন সেটা A if he has voluntarily given up his membership of such political party। এরা এই 1 নম্বরে চলে যাচ্ছে, যেটা এরা তো ভলেন্টারিলি দিয়েছে গে। এরা যদি প্রথম কথা হচ্ছে এরা তৃণমূলের কেউ নয়, এরা তৃণমূলের পার্টি কে? Sudeep is not authorized by any resolution by the TMC party to do anything. Kakuli is not authorized to do anything. যখন আগের বারে যে চিঠি পাঠিয়েছিল স্পিকারে, যার বেসিসে স্পিকার অ্যাড করেছিল সেটা পলিটিক্যাল পার্টি দিয়েছিল। এবার যেটা হয়েছে যে আমি তো নিজেই বলছি আমি ছেড়ে দিয়েছি, অন্য পার্টিতে জয়েন, তুমি ধরো আনন্দ, তুমি একটা প্রতিষ্ঠান থেকে জয়েন ছেড়ে দিয়ে তুমি কিছু না বলে অন্য একটা পজিশনে জয়েন করে বললে আমি এখন টিসিএস এর কর্মচারী, তাহলে তো আমার আগের আনন্দবাজার থাকবে না, আনন্দবাজার থাকবে না। তার মানে কি, তার মানেটা কি, মানে এরা এতই গর্ধব যে এটা বুঝলো না যে আমি এটা তো ভলেন্টারিলি, তাহলে 10 শিডিউল থেকে এটাকে তুলে দিতে হয়। 10 শিডিউল এখন এদের আর তো হুইপ দেওয়ার গল্প নেই। হুইপটা কখন সে বিতে কি বলছে? বিতে বলছে if he votes or abstains from voting in such house মানে assembly অথবা ইয়ে, contrary to any direction issued by the political party, not by the legislative party, not by the legislative party। এরা কনফিউজ করে ফেলেছে লেজিসলেটিভ পার্টি আর পলিটিক্যাল পার্টি, দুটো কমপ্লিটলি আলাদা। আমার শেষ দিকে চলে এসেছে রুনাংশদা, শেষ প্রশ্ন, এই যে কারণে গোটা প্রকরণটা করা হচ্ছে, বলা হচ্ছে যে 362 জন সংসদের অর্থাৎ এমপি লাগবে লোকসভার, তার জন্য এদেরকে ভাঙা হয়েছে। এবার যদি বিজেপি সামনের মনসুন সেশনে বিল আনে, ততদিন পর্যন্ত এরা এদের এমপিসিপ রেখে কি ভোট দিতে পারবে না? তার আগেই খারিজ হয়ে যেতে পারে কোনো প্রক্রিয়ায় যদি কমপ্লেন করা হয়। না, এই গ্রাউন্ডে তাহলে স্পিকারকে তো প্রথম কথা হচ্ছে স্পিকারের অর্ডারটা আছে সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্পিকার যদি এদেরকে রেকগনাইজ করে, হ্যাঁ রাইট, সেটা সংবিধানে বলা আছে স্পিকার তখনই করতে পারবে যদি পলিটিক্যাল পার্টি দেয়। 20 জন সদস্য নিয়ে তো একটা পলিটিক্যাল পার্টি হয় না। পলিটিক্যাল এই যে 20 জন এমএলএ বা 58 জন বা 60 জন এমএলএ বা 20 জন এমপির তো স্ট্যাটাসটা পলিটিক্যাল পার্টিতে কিছু নেই না। বুঝতে পেরেছি, তাহলে স্পিকারের উচিত এদেরকে সরাসরি খারিজ করা, নিয়ম তাই বলছে। স্পিকারকে কমপ্লেন করতে হবে এদেরকে যে ওরা তো দেখো ভাই, ওরা তো অলরেডি বলছে যে ওরা নতুন পার্টিতে জয়েন করেছে, সে পার্টি কি হচ্ছে না হচ্ছে ওরা মানে এই কমপ্লেনটা তো তৃণমূল কংগ্রেসকেই করতে হবে না অফিসিয়ালি? তৃণমূল কংগ্রেসকে এইভাবে কমপ্লেনটা করতে হবে যে এরা তো পলিটিক্যাল পার্টি ফরমেশন করেনি কোনো। তো যদি বুঝতাম
এই যে কাকলি দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি পার্টি, তার 20 জন মেম্বার তারা জয়েন করছে, তা নয়। তাহলে কোন পার্টিটা জয়েন করলো? ওই মার্জ করলো কিভাবে? মার্জিং তাহলে নয়, তার মানে মার্জিং। স্পিকারকে আমি আমি বুঝতে চেষ্টা করছি দর্শকদের হ্যাঁ, জন্য। তার মানে সব পাকা মাথা যারা বসে আছে, হ্যাঁ, অভিষেক মনুসিমি, কপিল সিব্বাল এবং মানেকা গুরুস্বামী অ্যান্ড আদার্স, তারা ওরা অপেক্ষা মেরেছে। করছে যে স্পিকার কি করে। সেই অলরেডি কপিল সিব্বাল কালকে টুইটও করেছে, নিশ্চয়ই তারা মুভ করবে চিঠি দিয়ে যে করে তুমি এদের তারা ওয়েট বাতিল করে কর। তারা ওয়েট করে বসছিল। হ্যাঁ কি, কারণ হ্যাঁ, এই মামলা তো বহুল প্রচারিত মামলা। ও এই এই তোমার আগের যে তোমার ইয়ের মামলাটা ছিল, তোমার পাড়ার যে যে 9 জাজ কনস্টিটিউশন বেঞ্চে whether the president is answerable or not, সাবজেক্ট টু প্রেসিডেন্ট ডিসিশন, এই পরে বোপান্নার মামলা, বোম্বাই মামলা, এর পরে এই যে মামলাটা অনেকগুলো কনস্টিটিউশন বেঞ্চ ডিসিশন করেছে। এরা জানতো যে এই জিনিসটা, মনু সিংভি বা কপিল সিব্বল এটা জানতো না, এটা ঠিক নয়। মনু সিংভি বা কপিল সিব্বল এটা খুব ভালো করে জানতো যে এরা যদি তাদের সদস্য পদ ত্যাগ করে বিজেপিতে জয়েন করে তাহলেও ডিফেকশনে পড়বে, কারণ দল মার্চ করেনি। তার মানে প্রলোভনে পড়ে, মানে ফোর্স হ্যাঁ, টেরর বলে একটা জিনিস আছে না, যে ভুলের ফাঁদে ফেলে দিল তৃণমূলের ফেলে দিল। আইনজীবীরা এদের, এটা খুব স্পষ্ট। হ্যাঁ, রাইট। না, আর দ্বিতীয় হলো সুদীপ তো এরা তো এরা তো বেসিক্যালি প্যারাসাইট। হ্যাঁ, বেসিক্যালি সুদীপ বলো, এরা বলো, এরা তো প্যারাসাইট বেসিক্যালি। দেব সে একটা একটা মানে কি বলবো, ওই থার্ড রেটেড বাংলা সিনেমার একটা সে হিরো, পপুলার অ্যামংস দি ওই বলা বলা যায় না ডাউন টোটাল পিপলের কাছে, মানে ভদ্রলোকের কাছে পাতে দেওয়া যায় না, এ হচ্ছে হিরো। আর একজন আছে, এদের তো নিয়েই মমতার তো, এটার জন্য তো দায়ী মমতা না, মমতা এইসব এটা ঘটনা। এই সমস্ত লোকগুলোকে ময়ূর পুচ্ছ, এরা কাক, এদেরকে মমতা ময়ূর বানিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এবং এরা হচ্ছে ময়ূর পুচ্ছ কাক। এদের কাছ থেকে কি আর সুদীপ তো ওই যেটা বললো হুমায়ুন, যে ওর বহরমপুরে ওর কি পরিচিতি তো ছোটবেলা থেকে সকলেই জানে। না বুঝতে হ্যাঁ, এবং পেরেছি, যাকে সেটা আর এখানে বলতে হবে না। তার মানে আমরা একবার শেষে এসে গেছি। তার মানে আমি এমন ট্র্যাপে ফেললো যে আগামী দিন, ওই যে কারণে আমি দেখলাম যে একটি চ্যানেলে ফোন করেছে একে একজন তৃণমূলের সাংসদকে, মুসলিম বহরমপুরের আবু তাহেরকে। সে বলছে বড় বিপদে আছি বলে ফোনটা কেটে দিল। তার মানে এরা এখন বুঝতে পারছে যে সত্যি এরা বিপদে পড়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে এরা তো বলছে এরা দল গঠন করেনি। আমি না, খুব সামারাইজ করছি। As per constitutional provisions, as per law laid down by the constitution bench, only a political party can merge with another political party. বুঝতে পেরেছি, না ক্লিয়ার। সেক্ষেত্রে যারা জয়েন করবে না তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবে না। এখানে দেখা যাচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি ফরমেশন হয়নি। তাহলে এই যে যারা এনসিপিআই জব করেছে তারা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে জয়েন করেছে। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি জয়েন করে থাকে তাহলে অটোমেটিক্যালি তারা তাদের সদস্যপদ তৃণমূলে তারা ত্যাগ করেছে। কারণ তৃণমূল তাদেরকে ভোটে দাঁড় করিয়েছিল, করে তারা জিতে তারা এখন তাদের সদস্যপদ তারা ইমপ্লয়েডলি, মানে এটা ওভার ইমপ্লয়েডলি, যে মুহূর্তে তারা স্পিকারকে জানাচ্ছে যে আমি এনসিপিআই এ জয়েন করছি, এবারে এই জয়েনটা গোষ্ঠীগত জয়েন আর ইন্ডিভিজুয়াল জয়েন। গোষ্ঠীগত জয়েন যদি হতো, যদি তারা পলিটিক্যাল পার্টি ফরমেশন করতো, কিন্তু পলিটিক্যাল পার্টি তারা কোনো তৈরি করেনি। খুব পরিষ্কার ব্যাপারটা, একদম ক্যান্ডিড আপনি করে দিলেন দর্শকদের সামনে। তার মানে এরা একটা বড় রকম ঝামেলায় পড়তে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা অরুণাংশুদার এই ভাষ্য শুনলেন, এবং এটা খুব পরিষ্কার হয়ে গেল যে আগামী দিন কিন্তু এই দেব, সায়নী ইত্যাদি আমরা যা শুনছি, এত টাকা ডিল হয়েছে ইত্যাদি, কি হবে? এরা কিন্তু সাংসদ পদেদের বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছে। আবু তাহের যে একটি চ্যানেলকে বলেছেন বড় বিপদে আছি, সত্যি এরা বিপদে আছে। অরুণাংশুদা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একবার নমস্কার। আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে কি দাঁড়াচ্ছে। আগামী দিন কিন্তু বড় বিপদের মুখে পড়তে চলেছে যদি তৃণমূল ব্যবস্থা নিতে বলে। এই বিদ্রোহী বা দলত্যাগী, লোভী
মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা তৃণমূলের সাংসদরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো একবার নমস্কার।